ইউনিট 3, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাট প্রি স্কুল অ্যান্ড স্কুল লেভেল। এই দুটো ইউনিট নিয়ে আমি আলোচনা করতে চাইছি। প্রথম যেটা ইউনিট 2 তে আছে, বইটা আশা করি সবার হাতেই আছে এই মুহূর্তে। সো ইন ইউনিট 2 উইল বি ডিসকাসিং অন অ্যাসেসমেন্ট। এবার অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু অনেক কিছু আসছে, হ্যাঁ। তাহলে প্রথম অ্যাসেসমেন্টের কনসেপ্ট, অ্যাসেসমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এবং পারপাস অফ এডুকেশনাল অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অনেক ধরনের হয়, তার মধ্যে মেন যেটা এডুকেশনাল অ্যাসেসমেন্টকে এখানে আমরা ফোকাস রাখবো। এডুকেশনাল অ্যাসেসমেন্টের পারপাস কি, মেথড কি কি হবে সেটা নিয়ে আলোচনা হবে। তারপরে যেটা আসছে টাইপস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ অ্যাসেসমেন্ট। তার মধ্যে মেনলি 4টে টাইপস অ্যাসেসমেন্টের, উইল বি ডিসকাসিং অন দ্যাট: এনআরটি, সিআরটি, সিবিএ অ্যান্ড টিচার মেড টেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে, তারপর আসবে এরিয়াস অফ অ্যাসেসমেন্ট। কোন কোন এরিয়াতে আমরা অ্যাসেসমেন্ট করব। মেডিকেল অ্যাসেসমেন্ট হতে পারে, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হতে পারে, এডুকেশনাল যেটা আমরা বললাম, বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট, ইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, সেগুলো নিয়ে একটু একটু করে বলা আছে। তারপরে হচ্ছে যে অ্যাসেসমেন্ট করলে আমাদের একটা রিপোর্ট রাইটিং হয়, তাহলে ডকুমেন্টেশনটা আমরা কিভাবে করবো, রিপোর্ট রাইটিং এর স্টাইলটা কিরকম হবে, এগুলো নিয়ে লাস্ট যে ইউনিটটা, সেখানে এগুলো সাব ইউনিট, সেখানে এগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা প্রথম যেটা শুরু করব, যে অ্যাসেসমেন্ট বলতে কি বুঝি। আমি বই থেকেই দেখাচ্ছি এখানে, সুবিধে হবে, নিজেরা যখন দেখবেন তখন আপনাদের সুবিধে হবে। চলে যাচ্ছে এখানে, এই দেখুন যে অ্যাসেসমেন্ট, আমরা এই ডেফিনেশনটা একটু দেখি। Educational assessment refers to the process of gathering and analyzing information in order to make instructional, administrative, and or guidance decisions about or for an individual. তাহলে অ্যাসেসমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে আমরা কি করছি, কিছু ইনফরমেশন গ্যাদার করছি। কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে যার সম্বন্ধে আমরা বিভিন্ন ভাবে ইনফরমেশন নেব, এবং শুধু ইনফরমেশন নিচ্ছি না, সেই ইনফরমেশন গুলোকে অ্যানালাইজ করছি। এটা কেন করছি, কি কারণে করছি, যে এদের ক্ষেত্রে যদি আমার কোনো ইনস্ট্রাকশনাল গাইডেন্স দিতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কোনো গাইডেন্স থাকে, বা কোনো ডিসিশন নিতে হচ্ছে, সেই কারণে কিন্তু অ্যাসেসমেন্টটা করা হচ্ছে। তাহলে এইটা একটা খুব সুন্দর ডেফিনেশনটা দিয়েছেন বাই এলকিনসন, ওয়ালেস, লারসেন অ্যান্ড এলকিনসন ইন 1992। আমার মনে হয় এটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু বিষয়টা অনেক পরিষ্কার। দেন assessment is the process of gathering information. See, every time we are saying that, what is assessment? Assessment means is gathering information, analyzing, then analyzing those informations to monitor progress and make educational decisions if necessary. This definition given by Overton in 2004. তাহলে কিছু ডেফিনেশনস দেয়া হলো। এবার আমরা দেখি যে পারপাসেস অফ এডুকেশনাল অ্যাসেসমেন্ট। এডুকেশনাল অ্যাসেসমেন্টের পারপাস গুলো কি কি। আচ্ছা, আমার একটা ইয়েও করা আছে, এখান থেকেও আমরা দেখতে পারি পারপাসেস অফ। আচ্ছা, এটা আমরা দেখলাম অ্যাসেসমেন্টে। পারপাস অফ অ্যাসেসমেন্টের মধ্যে প্রথম যেটা আসছে, ইনিশিয়াল স্ক্রিনিং অ্যান্ড আইডেন্টিফিকেশন। তার মানে কোনো শিশুর কোনো রকম সমস্যা আছে, সেটা ইনিশিয়ালি সেটাকে আইডেন্টিফাই করা, স্ক্রিনিং করা এবং আইডেন্টিফাই করা, তার জন্য অ্যাসেসমেন্ট দরকার হচ্ছে।
তারপর যেটা আসছে যে determination and evaluation of teaching programs and strategies. সেকেন্ড যেটা দেখুন, ডিটারমিনেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ টিচিং প্রোগ্রাম অ্যান্ড স্ট্র্যাটেজিস। এবার অ্যাসেসমেন্ট করলে আমরা বুঝতে পারছি বাচ্চার কারেন্ট লেভেল অফ ফাংশনিং, তার ইন্টারেস্ট, তার লার্নিং স্টাইল। মোস্টলি we can get the learner's profile, we can say লার্নারের যে প্রোফাইলটা সেটা আমরা বুঝতে পারছি থ্রু অ্যাসেসমেন্ট। এবং অ্যাকর্ডিংলি কিন্তু আমরা তার জন্য টিচিং প্রোগ্রাম কি স্ট্র্যাটেজি ব্যবহার করলে ওদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে সেটা কিন্তু আমরা ওখান থেকে বুঝতে পারছি। তাহলে দিস ইজ আনাদার পারপাস, ইম্পর্টেন্ট পারপাস অফ এডুকেশনাল অ্যাসেসমেন্ট উই ক্যান সে। আচ্ছা, এছাড়া আর কি আছে? ডিটারমিনিং এলিজিবিলিটি। আমরা কোনো কিছু শেখাতে যাব তার আগে আমরা বেসলাইন অ্যাসেসমেন্ট করি। টার্মগুলো তোমরা পরিচিত আছো, যেহেতু আইইপি এর আগে করেছো। বেসলাইন অ্যাসেসমেন্ট আমরা করি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে ডিটারমিনিং এলিজিবিলিটি, তাহলে এলিজিবিলিটি বলতে এখানে যে আমরা কোনো কিছু শেখাতে চাইছি বাচ্চাকে, তাহলে তার জন্য একটা মিনিমাম লেভেল অফ পারফরমেন্স দরকার। তাহলে সেইটা বোঝার জন্য কিন্তু অ্যাসেসমেন্ট গুরুত্বপূর্ণ। দেন ডিটারমিনেশন অফ কারেন্ট পারফরমেন্স লেভেল বা বেসলাইন যেটা বলা হলো, অ্যান্ড এডুকেশনাল নিড অফ দ্য চাইল্ড। ডিসিশনস অ্যাবাউট ক্লাসিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম প্লেসমেন্ট। কোনো আমরা ক্লাসিফাই করতে চাইছি, প্রোগ্রাম ওর জন্য সেট করতে চাইছি, তার ক্ষেত্রেও কিন্তু অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট অফ এডুকেশনাল প্রোগ্রামস, যে কোনো এডুকেশনাল প্রোগ্রাম তার গোল যখন সিলেক্ট করছে, অবজেক্টিভ, ইভ্যালুয়েশন কিভাবে করব, এই সবটা কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করে বুঝছি। বাচ্চাটির লার্নার্স প্রোফাইলটা আমরা জানছি, এবং অন দ্য বেসিস অফ দ্যাট লার্নার্স প্রোফাইল আমরা কিন্তু এগুলো করছি। ইভ্যালুয়েশন অফ দ্য ইফেক্টিভনেস অফ দ্য ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। আইইপি আমরা জানি যে চিলড্রেন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তাদের জন্য আমরা আইইপি প্ল্যান করি, এবং সেই অনুসারে যখন তাদেরকে ইন্টারভেনশন দেওয়া হয় তারপরেও কিন্তু আমরা ইভ্যালুয়েট করছি যে এই যে আমরা যে প্ল্যানটা করেছিলাম, হাউ মাচ দ্যাট প্ল্যান হ্যাজ বিন ইফেক্টিভ ফর দ্যাট পার্টিকুলার চাইল্ড। তাহলে সেটাও কিন্তু আমরা অ্যাসেস করে জানতে পারছি। অ্যান্ড ডেফিনেটলি মনিটরিং অফ দ্য স্টুডেন্ট প্রগ্রেস, স্টুডেন্টের কতটা প্রগ্রেস হচ্ছে সেটাও কিন্তু আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে জানতে পারছি। তাহলে পারপাস গুলো ক্লিয়ার হলো যে কেন আমরা অ্যাসেসমেন্ট করবো, এডুকেশনাল অ্যাসেসমেন্ট। আচ্ছা, এবার এই প্রত্যেকটা সম্বন্ধে দেখবে বইতে একটু একটু করে বলা আছে। যদি প্রশ্ন আসে এরকম যে define assessment and what are the purposes of educational assessment on the basis of the marks given, যতটা মানে মার্কস কতটা ওয়েটেজ দেওয়া আছে সেটা বুঝে কিন্তু তোমরা ইদার পয়েন্ট ওয়াইজ লিখতে হবে অর পয়েন্টটাকে ইলাবোরেট করতে পারবে। আচ্ছা, নেক্সট যেটা আছে, আচ্ছা এইগুলোই এখানে বলা হচ্ছে। আমরা কারেন্ট পারফরমেন্স লেভেল যেগুলো বলা হলো। আচ্ছা, এরপর আসছে যেটা, সেটা হচ্ছে যে মেথড অফ অ্যাসেসমেন্ট। মেথড অফ অ্যাসেসমেন্টের মধ্যে কি কি আছে দেখো। অবজারভেশন, আমরা দেখে বুঝি অনেক সময় যে বাচ্চাটা কতটা পারছে কতটা পারছে না। অনেক সময় আমরা সোশ্যালাইজেশন স্কিলস গুলো থ্রু অবজারভেশন আমরা করি। ইন্টারভিউ আনাদার মেথড। রেটিং স্কেল একটা আছে, যেখানে বিভিন্ন ভাবে রেটিংস দেওয়া হচ্ছে। আমি এগুলো একটা একটা করে আগে দেখিয়ে নিচ্ছি এবং একটা একটা করে আমি এগুলোকে বলবো। টেস্টিং, এক্সপেরিমেন্টেশন, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন এবং কেস স্টাডি, এইগুলো কিন্তু মেথড অফ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে। তাহলে প্রথম যে মেথডটা আছে অবজারভেশন। অবজারভেশন মানে কি? দেখা। আমরা হতে পারে যে অবজারভেশনটা একটা হতে পারে যে আমরা সিস্টেমের ভেতরে থেকে অবজার্ভ করছি,
আর একটা হতে পারে যে আমরা কিন্তু বাইরে থেকে অবজার্ভ করছি, তাহলে দু রকম ভাবে আমরা অবজার্ভ করতে পারি। একটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক অবজারভেশন, আর একটাকে বলা হচ্ছে আনসিস্টেমেটিক অবজারভেশন। এই তো এখানে দিয়েছি সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক অবজারভেশন। তাহলে সিস্টেমেটিক অবজারভেশন বলতে কি বোঝাচ্ছে, যেখানে আমরা মানে কিভাবে অবজার্ভ করব তার জন্য কিন্তু আমরা কিছু ক্রাইটেরিয়া নিয়ে নিচ্ছি, নিয়ে অন দ্যাট বেসিস আমরা অবজার্ভ করছি। আর আনসিস্টেমেটিক অনেক সময় দেখা যায় যে, আর আমাদের যে ধরো তোমাকে একটা আইইপি কেস দেওয়া হয়েছে, তোমাদের বলা হচ্ছে অবজার্ভ করো, তাহলে তোমরা অ্যাজ এ পার্ট অফ দ্য ক্লাস তোমরা করছো না, বাইরে থেকে অবজার্ভ করছো যে বাচ্চাটার সাথে টিচার কিভাবে বিহেভ করছে, আচ্ছা অন্য অন্য ওর পিয়ার গ্রুপের সাথে কিভাবে বিহেভ করছে। তো দ্যাট ইজ আনসিস্টেমেটিক্যালি উই আর অবজার্ভিং দ্য চাইল্ড। আবার আরেকটা হয় যে পার্টিসিপেন্ট অবজারভেশন, নন পার্টিসিপেন্ট অবজারভেশন। তাহলে একটা হচ্ছে যেখানে আমি নিজে পার্টিসিপেট করছি, ধরো আমি দেখতে চাইছি যে বাচ্চাটা নিজে খেতে পারে কি না, তাহলে আমি একটা অর্গানাইজ করলাম একটা পিকনিক বা কিছু, সেখানে সব বাচ্চারা আছে, আমি নিজে আছি, সবাই মিলে খাচ্ছি ওর সাথে বসে, সামনে বসে, এবং ওকে অবজার্ভ করছি। তো দ্যাট ইজ পার্টিসিপেন্ট অবজারভেশন, আমি নিজে পার্টিসিপেট করছি। আর নন পার্টিসিপেন্ট হচ্ছে যেখানে আমি আলাদাভাবে অবজার্ভ করছি, ওকে ওর যে ন্যাচারাল যে সেটিং রয়েছে সেই সেটিং এ বাচ্চাটি আছে, অ্যান্ড আই এম অবজার্ভিং দ্যাট পার্টিকুলার চাইল্ড। আচ্ছা, এরপরে নেক্সট যেটা অবজারভেশনের পরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস। ইন্টারভিউ এর ক্ষেত্রে কিরকম হচ্ছে দেখো, যে আমরা মেথড অফ অ্যাসেসমেন্টে বলছি, এর মধ্যে ইন্টারভিউটা কি হতে পারে, যে আমরা একটা ফর্মাল একটা ইন্টারভিউ শিডিউল তৈরি করেছি, একটা ইন্টারভিউ কি কি প্রশ্ন করব সেগুলো আমরা তৈরি করেছি, এবং সেইভাবে প্রশ্ন দেখে দেখে সেইভাবে পরপর প্রশ্ন করা হচ্ছে এবং আমরা জানছি। এক সেটা হচ্ছে ফর্মাল ইন্টারভিউ, আর একটা হচ্ছে ইনফর্মাল ইন্টারভিউ হতে পারে। ইনফর্মাল ইন্টারভিউ এর ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো আগে থেকে আমরা যে একটা কোয়েশ্চেন সেট করে রেখেছি সেটা নয়, তখন যেমন যেমন আহ, উত্তর আসছে সেই অনুসারে কিন্তু আমরা প্রশ্ন করছি, ইনস্ট্যান্টলি আমরা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমরা বলবো ইনফর্মাল ইন্টারভিউ। আচ্ছা, এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট আছে যেটা হচ্ছে রেটিং স্কেল। রেটিং স্কেল দেখবে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, ধরো অ্যাটিটিউড বা প্র্যাকটিস, এইগুলো উপরে আমরা যখন জানতে চাইছি যে আমরা অনেক সময় করি না যে জেনারেল এডুকেটার্সদের অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যাকসেপ্টেন্স অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড ইন দ্য ক্লাসরুম, হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড। তাহলে সেক্ষেত্রে আমরা একটা স্কেল তৈরি করি যে আচ্ছা আপনি কি মনে করেন যে আপনার ক্লাসে একটি ভিজুয়ালি ইম্পেয়ার্ড একটি বাচ্চা ভিজুয়ালি ইম্পেয়ার্ড যদি থাকে, সেই বাচ্চাটি সবার সাথে পড়াশোনা করতে পারবে? স্ট্রংলি এগ্রি, এগ্রি, নিউট্রাল, নট এগ্রি, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। তো এরকম ভাবে আমরা কিন্তু রেটিং স্কেল তৈরি করি। এটা আরেকটা আরো পার্টিকুলার ওয়েতে আমরা এটাকে লিকার্ট স্কেল বলি অনেক সময়, যে আহ, এই যে আমরা যখন এই 5 পয়েন্ট বা 3 পয়েন্ট এইভাবে যখন আমরা স্কেল গুলো করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে যে রেটিং স্কেল। তাহলে রেটিং স্কেল আবার নানান রকমের হচ্ছে, নিউমারিক্যাল স্কেল, গ্রাফিক্যাল স্কেল হতে পারে। আমি যেটা বললাম যে সেটা নিউমারিক্যাল স্কেল। কেন নিউমারিক্যাল স্কেল, আমি একটু তোমাদের বইটা থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে নিউমারিক্যাল স্কেল আমরা কেন বলছি। যে এই যে যখন আমি বলছি না স্ট্রংলি এগিয়ে দাও, দেখি পরে কেন দিলাম না দিলি। আচ্ছা, আমি একটু বইটা থেকে দেখাই তাহলে কখন আমরা বলছি রেটিং স্কেলকে নিউমেরিক্যাল রেটিং স্কেল বলতে কি বলছি। এই যে আমি বললাম না আমাদের যে রেসপন্স গুলো, যেমন স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, ইনডিফারেন্ট বা নিউট্রাল, এগ্রি, স্ট্রংলি এগ্রি, তাহলে এটা একটা 5 পয়েন্ট স্কেল হয়েছে, তাই তো? দেখুন 1 2 3 4 5। এবার আমরা 5 পয়েন্ট স্কেলে স্কোরিং কিভাবে দিচ্ছি দেখুন, স্ট্রংলি এগ্রি হলে 5 দিচ্ছি, এগ্রি হলে 4 দিচ্ছি, ইনডিফারেন্ট হলে 3 দিচ্ছি বা নিউট্রাল যেটাই হোক, ডিসএগ্রি হলে 2 দিচ্ছি, স্ট্রংলি ডিসএগ্রি হলে 1 অ্যাসাইন করছি, নাম্বার অ্যাসাইন করা হচ্ছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে যে
নিউমেরিক্যাল স্কেল। আচ্ছা, গ্রাফিক রেটিং স্কেলের ক্ষেত্রে গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন থাকবে, গ্রাফিক রেটিং স্কেল। এছাড়া স্ট্যান্ডার্ড স্কেল আছে, রেটিং বাই কিউমুলেটিভ পয়েন্ট এইভাবে রয়েছে। তো এরকম রেটিং স্কেলস গুলো আলাদা আলাদা করে বলা হয়েছে। আচ্ছা, তারপরে যেটা আছে যে টেস্টিং। টেস্টিং এর ক্ষেত্রে বিভিন্ন ভাবে কিন্তু টেস্টিংটাকে করা হচ্ছে। টেস্টিংটা যেরকম এখানে রয়েছে, দেখুন, টেস্টিং দ্য চাইল্ড অ্যান্ড নোয়িং দি এবিলিটি অফ চাইল্ড ইয়ারসেলফ। টেস্টিং এর ক্ষেত্রে যেমন তাদের কিছু স্কিল, এই বাচ্চার জন্য কিছু স্কিল আমরা নিয়ে নিচ্ছি, সেই স্কিল গুলোর ওপরে টেস্ট করা হচ্ছে। আমরা তখন ভাবছি যে ও কতটা জানছে, কতটা পারছে, সেটাকে আমরা ওই স্কিলের ওপর বেস করে আমরা টেস্ট করছি। যেমন দেখুন এখানে এক্সাম্পল দিচ্ছে, টেকিং বাথ, বিহেভিয়ার অফ এ চাইল্ড ডিউরিং সোশ্যাল ফাংশন। তো এইগুলো যে এক্সপেক্টেড যে বিহেভিয়ারটা, সেটার উপরে বেস করে টেস্ট করা হচ্ছে যে কতটা পারছে, কতটা পারছে। তারপরে আসছে এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন সেক্ষেত্রে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যেরকম ধরুন আমরা যদি ভাবি যে একটা ইফেক্ট জানতে চাইছি, ধরুন এখানে একটা এক্সাম্পল যেমন দেওয়া হচ্ছে যে সোশ্যাল রিওয়ার্ড বা মেটেরিয়াল রিওয়ার্ডস দেওয়া হচ্ছে, সেটা দিয়ে আমি দেখছি যে বাচ্চার লার্নিংটা কতটা ইফেক্টিভ হচ্ছে। তাহলে আমি দুটো গ্রুপ করছি, একটা কন্ট্রোল গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। কন্ট্রোল গ্রুপকে কোনো রকম রিওয়ার্ড দেওয়া হচ্ছে না, শুধু পড়ানো হচ্ছে এবং আহ, পরে তাদের প্রোগ্রেসটা দেখা হচ্ছে। whereas in the experimental group we are giving the social reward, material rewards we are giving, and then we will compare with both the groups, experimental group and control group। এবং সেই যে এটা এক ধরনের এক্সপেরিমেন্ট আমরা করছি যে সোশ্যাল রিওয়ার্ড দিলে বাচ্চার লার্নিংটা আরো আহ, তাড়াতাড়ি হচ্ছে কি সেটা দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন বলা হচ্ছে এটাকে। কেস স্টাডি। কেস স্টাডির ক্ষেত্রে আচ্ছা, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন। ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন একেবারেই মানে ডাক্তারি টার্মে যেরকম যে ক্লিনিক্যাল যা যা টেস্ট করে আমরা বলি না যে আজকাল যে কোনো অসুস্থতা, সেটার ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা প্রথমেই চলে যায় ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, এমআরআই করানো হোক, সিটি স্ক্যান করানো হোক, এক্স রে করানো হোক। On the basis of the result of MRI or CT scan or X-ray, the diagnosis has been made. তাহলে সেটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন। তারপর আসছে কেস স্টাডি। কেস স্টাডি ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেস স্টাডি হয়। যেমন ধরুন একটা কেস নেই, যেমনি আইইপি তে আমাদের যখন ইনডেপথ আমরা করছি, একটা আইইপি করছি মানে সেটাও কিন্তু একটা কেস স্টাডি। মানে বাচ্চা কতটা, আমরা যে দেখুন মনে করে দেখুন যে গ্রাফটা আমরা করছি, যে বেসলাইন ওর কি ছিল, কতটা ও জানছে, এবং পোস্ট ইন্টারভেনশন, পিআই, পোস্ট ইন্টারভেনশন কতটা ইমপ্রুভমেন্ট হলো, কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট হলো, সেশন ওয়াইজ কিরকম ইমপ্রুভমেন্ট হলো। তো এই যে দেখা হচ্ছে, এই ডিটেলস কোনো একটা অবজেক্টের উপর আমরা ডিটেল স্টাডি করছি, সেটা হচ্ছে কেস স্টাডি। তাহলে এই সবগুলোই কিন্তু অ্যাসেসমেন্টের বিভিন্ন মেথডস হলো আমাদের। তাই আচ্ছা, এরপর যেটা আসবে সেটা হচ্ছে টাইপস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ অ্যাসেসমেন্ট। এই যে টার্মগুলো না খুব মনে রাখতে হবে, কারণ অনেক সময় আমরা দেখি যে আমরা হয়তো প্রশ্ন করেছি যে মেথডস অফ অ্যাসেসমেন্ট, আর তোমরা হয়তো হড়বড়িতে বা তাড়াহুড়োতে you have written the types of assessment or the approaches of assessment instead of the methods of assessment। তাহলে এই টার্ম গুলো কিন্তু এর আন্ডারে কি কি আছে, এইটা একদম ছোট্ট করে নিজের মতো করে লিখে নিলে আমার মনে হয় যে অনেক পরিষ্কার হবে। কারণ বইতে অনেক ইনফরমেশন দেওয়া আছে, শুধু বই দেখে পড়লে কিন্তু হবে না, নিজেকে একটা নোট ছোট করে করে নিলে ভালো হবে। আচ্ছা, টাইপস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ অ্যাসেসমেন্ট। এখানে দেখুন আছে এনআরটি, সিআরটি, সিবিএ অ্যান্ড টিচার মেড টেস্ট। এনআরটি হচ্ছে নর্ম রেফারেন্স টেস্ট বলা হয়, সিআরটি হচ্ছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, দেন সিবিএ ইজ কারিকুলাম বেসড অ্যাসেসমেন্ট অ্যান্ড টিচার মেড টেস্ট।